সমসময়, এই যে আমাদের ওয়ার্ডটা চলে আসছে, আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সমসময় ওয়ার্ডটা কিন্তু শুধু সময় না। যদি শুধু সময় হইতো যে সময়, তাহলে এটার সাথে ইক প্রত্যয় যুক্ত হইলে হয়তো সাময়িক, সময় সাময়িক। কিন্তু যখন বলবো এই যে সমসময়, তখন এটার সাথে ইক প্রত্যয় যুক্ত হলে হবে সমসাময়িক। আমরা যেটা বলি ছোটবেলা থেকে শিখে আসছি যে সমসাময়িক, অর্থাৎ এই শব্দটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এটা কিন্তু ভুল। এটা কিন্তু সমসাময়িক না, ওয়ার্ডটা হচ্ছে সমসাময়িক। এটাই অভিধানে আছে। আপনি অভিধানে মানে সমসাময়িক ওয়ার্ডটা খুঁজে পাবেন না, পাবেন সমসাময়িক। এটা রাইট, কনসেপ্ট ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা আবারও হাজির হয়েছি বাংলা বানানের একটি চমৎকার ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে আমরা মাত্র দুটো নিয়ম নিয়ে আলোচনা করব। বাট এই দুটো নিয়মই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অংশটি থেকে প্রশ্ন আসতে দেখা যায়, এবং শিক্ষার্থীরা এই অংশ থেকে প্রশ্ন আসলে প্রায়শই দ্বিধান্বিত হয়ে যায়। সো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে একদম প্রস এন্ড কনস, খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই থাকেন, অসংখ্য ধন্যবাদ। এবারে আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। ওকে, সো আমাদের আজকের আলোচনার বিষয়টি কি? বাংলা বানানের নিয়ম, এবং এটা হচ্ছে পর্ব 6। ইতিপূর্বে আমরা কিন্তু বাংলা বানানের আরও 5টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলুন আমরা আমাদের আজকের আলোচনায় যাব। তবে তার আগে একটু বলে নিই যে আমাদের আজকের আলোচনাটার মেইন থিমটা কি। হ্যাঁ, বাংলা বানান নিয়ে, এটা আমরা সবাই জানি, বাট বাংলা বানানের মেইন থিমটা কি আজকের আলোচনার? ওকে, খেয়াল করেন, আমাদের আজকের আলোচনাটা হচ্ছে আদিস্বরের বৃদ্ধি সংক্রান্ত আলোচনা। এই আদিস্বরের বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায়শই একটা ঝামেলা হতে দেখা যায়। সো আজকের আলোচনাটা ইনশাল্লাহ আপনি যদি পুরো ভিডিওটা করেন, পুরো ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। খেয়াল করেন, আমরা প্রথমে একটা নিয়ম দিয়ে, মানে একটা দুটো শব্দ দেখে নিচ্ছি। খেয়াল করেন, সমসাময়িক, সমসাময়িক, আসলে কোনটা রাইট? ছোটবেলার থেকে তো আমরা শুনে আসছি সমসাময়িক, নাকি? আসলে কি সমসাময়িক নাকি সমসাময়িক, কোনটা রাইট? আচ্ছা, কোনটা রাইট আমি বলবো না, একটু পরে আপনারাই দেখতে পারবেন। আচ্ছা, প্রাত্যহিক না প্রাত্যহিক? আমরা তো ছোটবেলা থেকে প্রাত্যহিকই দেখে আসছি, আসলে কি প্রাত্যহিক না প্রাত্যহিক? আচ্ছা, তাহলে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব। সো আমরা আমাদের প্রথমে নিয়মে চলে যাই। তাহলে আমাদের নিয়মটাকে আমরা একটু দেখে আসি। ওকে, খেয়াল করেন, অলরেডি স্ক্রিনে চলে আসছে, দেখেন, মূল শব্দের শেষে যদি ইক প্রত্যয় থাকে, ইক বা সংস্কৃত ভাষায় যেটাকে আমরা বলি স্নিক, তার মানে মূল শব্দের শেষে যদি ইক বা স্নিক প্রত্যয় থাকে, তাহলে আদিস্বর বৃদ্ধি পায়। এখন মূল শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হইলে আমরা কি হবে সেটা পরে দেখব। আগে এই আদিস্বর বৃদ্ধি পায়, এই কথাটার মানে কি? মানে আদিস্বরটা কিভাবে বৃদ্ধি পায়? আদিস্বর বৃদ্ধি পাওয়ার কি কোনো নিয়ম আছে? কি বর্ণ থাকলে কি হবে, এটার কি কোনো এক্স্যাক্ট নিয়ম আছে? এক্স্যাক্টলি আছে। এই বিষয়টা আগে আপনাদের একটু বুঝতে হবে। সো আগে আমি আপনাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করছি যে আদিস্বর বৃদ্ধি পায় বলতে আমরা কি বোঝাচ্ছি। ওকে, সো খেয়াল করেন, আদিস্বর বৃদ্ধি পায় বলতে আমরা এখানে সার্টেনলি 4টা নিয়ম দেখব। ওকে ফাইন, খেয়াল করেন, 1 নম্বরে কি হচ্ছে, স্বরেয় বা স্বরেয়া থাকলে সেটা স্বরেয়া হবে। অর্থাৎ মূল শব্দের মধ্যে আমরা যদি দেখি স্বরেয় আছে, আর এরপরে যদি ইক প্রত্যয় যুক্ত হয় বা অন্য কোনো কারণে যদি আদিস্বর বৃদ্ধি পাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দেখব ওই স্বরেয়টা স্বরেয়া হয়ে গিয়েছে। স্বরেয়া যদি থাকে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা স্বরেয়াই থাকবে। মানে স্বরেয়াটাই হচ্ছে বৃদ্ধি, স্বরেয়াটা কি বড়, আর স্বরেয় যেটা এটা হচ্ছে কি রস্য, স্বরেয়টা কি রস্য। সো এই কারণে স্বরেয়টা কি পাবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ স্বরেয়টা স্বরেয়া হয়ে যাবে। যেমন দেখেন, আমরা কিছু উদাহরণ দেখেছি। যেমন দেখেন, অভ্যন্তর, এরপরে যখন ইক প্রত্যয় যুক্ত হয়েছে কি হয়ে গেছে, আভ্যন্তরিক। খেয়াল করেন, তখন কিন্তু আর অভ্যন্তরিক নেই, কি হয়ে গেছে, আভ্যন্তরিক। ওকে ফাইন। এরপর দেখেন, অক্ষর, যখন আমরা বলছি আক্ষরিক, মানে ইক প্রত্যয় যুক্ত করছি, তখন কিন্তু হয়ে গেছে কি আক্ষরিক, মানে স্বরেয়টা হয়ে গেছে কি, স্বরেয়টা হয়ে গেছে আ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন পরের পয়েন্টে যাই। দেখেন, রস্বই বা দীর্ঘই থাকলে এরপরে হচ্ছে ওই রস্বই বা দীর্ঘের পরিবর্তে ইক প্রত্যয় যুক্ত হলে ওই বসবে। যেমন কি, যেমন দেখেন, নীতি দীর্ঘই দিয়ে আছে, তাহলে নীতি এটা ইক প্রত্যয় যুক্ত হলে হয়ে গেছে নৈতিক, ওই হয়ে গেছে। আবার দেখেন, বিবাহ রস্বীকার দিয়ে আছে, সো যখন মানে ইক প্রত্যয় যুক্ত হয়েছে তখন হয়ে গেছে বৈবাহিক। ঠিক আছে, তার মানে ঐকার হয়ে গেছে। মানে রস্বই বা দীর্ঘই থাকলে আদিস্বর বৃদ্ধি পেলে সেটা হয়ে যাবে ওই। ওকে ফাইন। এরপর আসেন, রস্ব বা দীর্ঘ থাকলে সেটা আদিস্বর বৃদ্ধি পেলে সেটা হয়ে যাবে
ঔ, মানে রস্য বা দীর্ঘ থাকলে সেটা হয়ে যাবে ঔ। যেমন কি, যেমন মনে করেন সুপ্ত, এখন যদি আপনি ইক প্রত্যয় যুক্ত করেন এটা হয়ে যাবে সৌক্তিক, সৌক্তিক মানে ঔ হয়েছে। আবার দেখেন ভূগোল, তার মানে এখানে ছিল রস্যকার সুপ্তর মধ্যে, আর ভূগোল হচ্ছে দীর্ঘকার, ভূগোল দীর্ঘকার। যখন বলবো আমি ভৌগোলিক তখন কিন্তু দেখেন ঔকার হয়ে গেছে, এটা কিন্তু ভূগোলিক না, ভৌগোলিক। মানে মোট কথা হচ্ছে আমার যখন কোনো শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হচ্ছে তখন আদিস্বরটা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আদিস্বর বৃদ্ধির নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি, মানে আরও অনেক উদাহরণ দিয়ে আলোচনা করব। আমি জাস্ট খালি আদিস্বরটা যে বৃদ্ধি পাচ্ছে কীভাবে বা কী থাকলে কি হচ্ছে সেটা দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে। ওকে, খাতায় নোট করে রাখতে পারেন। সেটা হচ্ছে স্বরয় বা স্বরয়া থাকলে হবে আ, আদিস্বর বৃদ্ধি বলে। রস্যই বা দীর্ঘই থাকলে হবে এটা ওই, রস্য বা দীর্ঘ থাকলে হবে এটা ঔ, আর রি থাকলে এটার উচ্চারণের ক্ষেত্রে হবে আর। যেমন দেখেন কৃপণ, কার্পণ্য, কার্পণ্য, এটা কিন্তু ক্রয়পণ্য বা এরকম কিছু নাই। ওকে, আরেকটা কথা বলে নেই, আমি অভিধানে মোটামুটি অনেক খোঁজা খুঁজেছি, বাট এই কার্পণ্য শব্দটা ছাড়া মোটামুটি আর কোনো শব্দ পাই নাই বলতে গেলেই চলে। কথা বুঝতে পারছেন, যেখানে রি এর আদিস্বর বৃদ্ধি পায় কার্পণ্য হয়েছে। ওকে ফাইন, এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো ইক প্রত্যয় যুক্ত হয়নি। ওকে, ইক প্রত্যয় যুক্ত হয়নি, তারপরে এটা হয়েছে কেন, এটা তো আমি বলবো, একটু পরেই বলবো। এটা আমাদের তো শুধুমাত্র একটা নিয়মে যে আদিস্বর বৃদ্ধি পায় তা তো না, যে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, আর অনেক নিয়মে বৃদ্ধি পায়, সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। জাস্ট আমি আপনাকে এটা বললাম যে রি যদি আদিস্বর বৃদ্ধি পায় সেটা আর হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তাহলে এবার মনে রাখেন চারটা থিম। একটা হচ্ছে স্বরেয় বা স্বরেয়া থাকলে এটা স্বরেয়া হবে, রস্যই বা দীর্ঘই থাকলে এটা ওই হবে, রস্য বা দীর্ঘ থাকলে এটা ঔ হবে, রি থাকলে এটা আর হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে আদিস্বরের নিয়ম। এবার আসেন আমরা উদাহরণে যাই, খেয়াল করেন আমরা অনেকগুলো উদাহরণ দেখবো। ওকে ফাইন, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, আমরা একটা একটা করে উদাহরণ দেখে আসি। খেয়াল করেন, মূল শব্দটা হচ্ছে অকস্মাৎ, মূল শব্দটা কি অকস্মাৎ। এখন অকস্মাতের শুদ্ধ বানানটা কিন্তু দেখেন আকস্মিক, আকস্মিক ইক প্রত্যয় যুক্ত হয়েছে, এবং এই স্বরেয়াটা কি হয়ে গেছে, মানে স্বরেয়টা হয়ে গেছে স্বরেয়া, কারণ একটু আগে বলেছি স্বরেয় থাকলে স্বরেয়া হবে। এবং দেখেন আমরা যদি ভুল প্রয়োগে অকস্মিক লিখে ফেলি, মানে জাস্ট অকস্মাৎ এর সাথে ইক প্রত্যয় যুক্ত করে অকস্মিক লিখি, তাহলে কিন্তু এটা ভুল, আদিস্বর বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আকস্মিক। এরপরে কি আছে অনুষঙ্গ, তাহলে এটা কি হবে, যদি অনুষঙ্গিক বলি এটা ভুল হবে, কারেক্ট আনসার হবে কি আনুষঙ্গিক। ওকে, আনুষঙ্গিক আছে। এরপরে কি আছে অভ্যন্তর, তাহলে কি হবে অভ্যন্তরিক, না এটা ভুল, কারেক্ট আনসার হবে আভ্যন্তরিক, স্বরেও থাকলে স্বরেয়া বসবে। ওকে, এরপর দেখেন উপনিবেশ, রস্য থাকলে যিনি কি হয় ঔ হয়, রস্য বা দীর্ঘ থাকলে, তাই না, ওই যে যেমন ভূগোল ভৌগোলিক। তাহলে এবার খেয়াল করেন উপনিবেশ, তাহলে কি হবে উপনিবেশিক। এই যে দেখেন ভুল প্রয়োগের মধ্যে দেওয়া আছে উপনিবেশিক, আমরা কিন্তু অনেক সময় উপনিবেশিক লেখাটা অনেক জায়গায় দেখি, এটা ভুল, কারেক্ট আনসার হবে ঔপনিবেশিক, কারেক্ট আনসার কি হবে ঔপনিবেশিক। ওকে ফাইন, এরপর দেখেন ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, ব্যবহার বানানটা কিন্তু আসলে জফলা আছে। এখন ব্যবহার বানানের সাথে যখন আমরা ইক প্রত্যয় যুক্ত করব তখন এই যে দেখেন ব্যা, দ্যাট মিনস হচ্ছে এখানে আমার কিন্তু বয় জফলা, এরপরে কিন্তু আমার কোনো আকার নাই, মানে স্বরেও আছে। তো এই কারণে যখন আপনি ইক প্রত্যয় যুক্ত করেছেন তখন এটা কি হয়ে যাবে আকার হয়ে যাবে, বুঝতে পারছেন, অর্থাৎ স্বরেও এটার তো কোনো কার নেই, স্বরেয়া এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আকার, এটা যুক্ত হয়েছে। তাহলে ব্যবহার এখানে আকার নেই, কিন্তু যখন ইক প্রত্যয় যুক্ত করবেন তখন হয়ে যাবে ব্যবহারিক, এখানে আকার হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপর দেখেন তৎক্ষণ, তাহলে তৎক্ষণ হয়ে গেছে কি তাৎক্ষণিক, তৎক্ষণিক না কিন্তু তাৎক্ষণিক, মানে এই যে অ ছিল ত মানে অ ছিল, অটা হয়ে গেছে কি আ। আচ্ছা, আবার দেখেন নীতি, দীর্ঘিকার আছে, তাহলে হয়ে যাবে কি নৈতিক, রস্যই বা দীর্ঘ থাকলে কি হয় ঐকার হয়, তার মানে নৈতিক, নীতি হচ্ছে নৈতিক, নীতিক না কিন্তু নৈতিক। আচ্ছা, এরপর দেখেন সমসময়, এই যে আমাদের ওয়ার্ডটা চলে আসছে, আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সমসময়, ওয়ার্ডটা কিন্তু শুধু সময় না, যদি শুধু সময় হইতো যে সময়, তাহলে এটার সাথে ইক প্রত্যয় যুক্ত হইলে হয়তো সাময়িক, সময় সাময়িক, কিন্তু যখন বলবো এই যে সমসময় তখন এটার সাথে ইক প্রত্যয় যুক্ত হলে হবে সমসাময়িক। আমরা যেটা বলি ছোটোবেলা থেকে শিখে আসছি যে সমসাময়িক, অর্থাৎ এই শব্দটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, এটা কিন্তু ভুল, এটা কিন্তু সমসাময়িক না, ওয়ার্ডটা হচ্ছে সমসাময়িক, এটাই অভিধানে আছে। আপনি অভিধানে মানে সমসাময়িক ওয়ার্ডটা খুঁজে পাবেন না, পাবেন সমসাময়িক, এটা রাইট, কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, এরপর দেখেন প্রত্যহ, ওয়ার্ডটা কিন্তু প্রাত্যহিক না, ওয়ার্ডটা হচ্ছে প্রাত্যহিক। কেন ভাই, এখানে আমার জফলার সাথে কিন্তু আকার যুক্ত হবে না, কারণ আমি বলেছি আদিস্বর বৃদ্ধি পায়, এরপরে দ্বিতীয় স্বরটার আমি তো বৃদ্ধি পায় বলি নেই, শুধুমাত্র আদিস্বর যেটা আছে এটার বৃদ্ধি করব। যেমন এই যে প্র, তার মানে এটা হয়ে যাবে প্রা, কনসেপ্টটা কি ক্লিয়ার? বাকি সব যা আছে তাই, দ্যাট মিনস প্রত্যহ, এই যে ত হ, এখানেও তৈজফলা যা এবং হ যা আছে তাই, ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে শুধুমাত্র প্রটা প্রা হয়ে গিয়েছে, দ্যাটস ইট, কনসেপ্ট ক্লিয়ার? তার মানে প্রত্যয়টা হয়ে গেছে কি প্রাত্যহিক।
প্রাত্যহিক না, ওকে, প্রাত্যহিক দিলে কিন্তু এটা ভুল হবে। ওকে ফাইন, তবে এটা কিন্তু ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রমেরও আবার দুইটা ভাগ আছে। এই জন্য দেখেন আমি লিখেছি ব্যতিক্রম 1, তারপর আবার ব্যতিক্রম 2ও আসবে। ওকে, ব্যতিক্রম 1টা কি খেয়াল করেন, 3টা শব্দ আছে ব্যতিক্রম 1-এ। একটা হচ্ছে দুরান্ত। এখন দুরান্ত যেহেতু দীর্ঘকার আছে, হওয়ার কথা ছিল ঔকার, তার মানে দৌরান্তিক হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল, দৌরান্তিক না, দুরান্ত দুরান্তিক, এটাই অভিধানে দেয়া আছে। আবার দেখবেন পূর্ণাঙ্গ, এটা কিন্তু পৌর্ণাঙ্গিক না, পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গিক, সো এটা ব্যতিক্রম। আবার দেখেন রস, রস কিন্তু রাসিক হওয়ার কথা ছিল, কারণ অ থাকলে আ হয়, সো কিন্তু এটা রাসিক না, এটা রসিক, সো তার মানে ইক প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু আদিস্বর বৃদ্ধি পায়নি, সো এটা ব্যতিক্রম। ওকে ফাইন, এই 3টা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ ইক প্রত্যয় যুক্ত হওয়ার পরেও আদিস্বর বৃদ্ধি হয় নাই। আচ্ছা, এবার শুন ব্যতিক্রম 2। আগের ব্যতিক্রম 1-এ আমরা দেখেছি ইক প্রত্যয় যুক্ত হওয়ার পরেও আদিস্বর বৃদ্ধি পায় নাই, আর এখানে আমরা দেখব ইক প্রত্যয় যুক্ত হওয়ার পরেও আদিস্বর বৃদ্ধি পায় নাই এবং পেয়েছে, দুইটাই সঠিক। এরকম কি কি আছে, দুটো শব্দ আছে, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে ইন্দ্রজাল। দেখেন অর্থনীতি এটা অর্থনৈতিক, মানে এই যে নীতি যেটা দীর্ঘিকার, এই দীর্ঘিকারটা ঐকার হয়ে গেছে, এটাও হবে অর্থনৈতিক। আবার অর্থনীতিক অর্থাৎ নীতি যা আছে তাই থাকবে, মূল শব্দটা হচ্ছে অর্থনীতি ধরে যদি আমি করি যে অর্থনীতি মূল শব্দ, এর সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে অটা আ হয়ে যাবে, সেটাও হবে। অর্থাৎ অর্থনৈতিক এবং অর্থনীতিক দুইটাই রাইট। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ব্যতিক্রম নাম্বার 2-এর একটা উদাহরণ। এরপর দেখেন ইন্দ্রজাল, এটাও ঠিক সেম। যখন আমি বলবো যে ইন্দ্রজাল এটাই মূল শব্দ, তখন এই রস্যইটা আমার ওই হয়ে গেছে, অর্থাৎ ঐন্দ্রজালিক। আবার যদি আপনি চিন্তা করেন যে ইন্দ্রজাল, এই যে জয় আকার ছিল, আকার থাকলে আকারই হবে, সো ইন্দ্রজালিক। ওই যে আকার থাকলে আকারের বৃদ্ধি তো আকারই হয়, বলেছি, সরে বা সরে থাকলে আকারই হয়। ওকে ফাইন, সো এই দুটো হচ্ছে কি ব্যতিক্রম, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবার আসেন আমরা 2 নম্বর নিয়মে চলে যাই, এটাই আমাদের লাস্ট নিয়ম। আমাদের আদিস্বর বৃদ্ধির দুটোই নিয়ম রয়েছে। ওকে ফাইন, 2 নম্বর নিয়মটা কি, এটা অনেক 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 ইম্পর্টেন্ট এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এটা নিয়ে প্যাচ লাগায়। খেয়াল করেন, দরিদ্র না দারিদ্র, দরিদ্রতা না দারিদ্রতা। আবার এই বানানের মধ্যে ঝামেলা আছে, যেমন দরিদ্র বানানে কি জফলা আছে, আবার দারিদ্র বানানে দেখেন এখানে রফলাও দিয়েছি, জফলাও দিয়েছি, আসলে কি বানানটা হয়েছে? আবার জফলা রফলা দিলে এখানে আবার আকার দিয়েছি, আবার এখানে কিন্তু আকার দেইনি। ওকে ফাইন, আবার দরিদ্রতা, এখানে জফলা দেইনি, তো একার তা দিয়েছি, আবার এখানে জফলাও দিয়েছি, তো একার তাও দিয়েছি। আসলে কারেক্ট আনসারটা কি, ব্যাপারটা কি হবে অ্যাকচুয়ালি? ওকে আসেন, আমরা ব্যাপারটা নিয়ে জানতে হলে প্রথমে আমাদের নিয়মটা জানতে হবে। তাহলে আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বিশেষণ পদকে, ভালো করে খেয়াল করেন, বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তরিত করার একটা উপায় হচ্ছে বিশেষণ শব্দটির সাথে জফলা অথবা তা প্রত্যয় যুক্ত করতে হবে। কি কি উপায় আছে? 2টা নিয়ম আছে। মানে শব্দটা যদি বিশেষণ হয়, বিশেষণ পদ থেকে এটাকে যদি বিশেষ্য পদে রূপান্তর করতে চান, তাহলে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে ওই বিশেষণ পদটার শেষে জফলা বা বা জফলা যোগ করতে হবে, অথবা তয়াকার তা প্রত্যয় যুক্ত করতে হবে। ওকে, কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে 2টা একসাথে করি এবং তখনই এটা ভুল। এবং প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে আপনি দেখবেন এরকম অনেক ভুল আছে, যেমন হচ্ছে দেখবেন প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে আছে যে দৈন্যতা বানানটা ভুল। কেন দৈন্যতা ভুল? সো এই যে ব্যাপারটা ভুল হয়েছে, এটা এই নিয়মের কারণে ভুল হয়েছে। আমরা জিনিসটা সম্পর্কে উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, তার আগে একটা কথা বলে নেই, এই যে তয়াকারতা যোগ করবেন বা জফলা যোগ করবেন, এটার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এটা যোগ করার সময় সেটা কি? সেটা হচ্ছে তয়াকারতা যুক্ত হলে আদিস্বরের বৃদ্ধি হয় না, কিন্তু যদি জফলা বা যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আদিস্বরের বৃদ্ধি হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? চলেন আমরা উদাহরণ দেখে আসি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। ওকে ফাইন, দেখেন একটা ছক চলে আসছে, আমরা অনেকগুলো উদাহরণ দেখবো। ওকে, তাহলে প্রথমে দেখেন অলস, ওয়ার্ডটা হচ্ছে অলস, মূল শব্দ অলস। এখন বিশেষ্য শব্দটা হচ্ছে অলসতা, মানে তয়াকারতা যুক্ত করেছেন, অথবা জফলা যদি যুক্ত করেন তাহলে আলস্য। এখন এক্ষেত্রে কিন্তু আবার অলস্য বলা যাবে না, কারণ কি আমরা বলেছি জফলা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে, অর্থাৎ স্বরেও থাকলে আ হয়ে যাবে, তাহলে আলস্য। তার মানে দুটোই রাইট, অলসতা এটাও রাইট, আলস্য এটাও রাইট, দুটোই বিশেষ্য। কিন্তু ভুল প্রয়োগ কি দেখেন, অলস্য, আমরা অনেক সময় অলস্য বলে থাকি, অর্থাৎ আদিস্বর বৃদ্ধি করি না, জফলা যোগ করেছি কিন্তু আদিস্বর বৃদ্ধি করিনি, তাহলে ভুল। আবার দেখেন আলস্যতা, মানে এখানে আমরা জফলা যুক্ত করেছি, আবার মনে করেন তয়াকারতাও যুক্ত করেছি, জফলা যুক্ত করার পরে আদিস্বর বৃদ্ধিও করেছি, এটাও ঠিক আছে, কিন্তু যে 2টা নিয়ে আমি একসাথে করেছি, সো এটা ভুল। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন এটা কেন ভুল? এটা হচ্ছে বিশেষ্যকে আবার বিশেষ্য করার অপপ্রয়োগ করার চেষ্টার কারণে ভুল। মানে আলস্য শব্দটাই তো একটা বিশেষ্য, এরপরে আবার তা প্রত্যয় যুক্ত করার তো প্রয়োজন নাই। আচ্ছা, যেমন কি দেখেন আরো উদাহরণ দেখি, উজ্জ্বল, এটা একটা বিশেষণ, হ্যাঁ, জিনিসটা অনেক উজ্জ্বল, তার মানে কি বিশেষণ। এখন উজ্জ্বল এটার সাথে আপনি যদি তা প্রত্যয় যুক্ত করেন, উজ্জ্বলতা, দ্যাটস ইট, হয়ে গেছে। আর যদি জফলা দেন তাহলে রস্যও থাকলে ঔকার হয়ে যাবে, মনে আছে ওই যে ভূগোল ভৌগোলিক। তাহলে এবার খেয়াল করেন, উজ্জ্বল রস্য হয়ে যাবে ঔজ্জ্বল্য, তার মানে উজ্জ্বলতা এটাও রাইট, ঔজ্জ্বল্য এটাও রাইট। কিন্তু যখন আপনি বলবেন ঔজ্জ্বল্যতা, অর্থাৎ জফলাও দিছেন আবার তয়াকারতাও দিছেন, তখন এটা ভুল।
কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন সুজন, সৌজন্য, রাইট। হ্যাঁ, আবার যদি বলেন সৌজন্যতা, এটা হচ্ছে ভুল। কনসেপ্ট ক্লিয়ার? এখন আবার এটা বললেন না স্যার সুজনতা কি হয়? সুজনতা শব্দটি আসলে প্রচলিত না, এটা অভিধানে পাওয়া যায় না, সেই জন্য এটা আমরা পড়বো না। সৌজন্য, ওকে, অর্থাৎ জফলা দিয়ে করতে হবে। আচ্ছা, আর এই যে রস্যকার থাকলে ঔকার হয়ে গেছে, এটা তো দেখতেই পাচ্ছি আমরা, রস্যকার আছে এই জন্য ঔকার হয়ে গেছে। ওকে ফাইন, এরপরে কি দেখেন কৃপণ, এই যে দেখেন কৃপণ, বলেছিলাম না রি থাকলে কি হবে? আর হবে। তাহলে খেয়াল করেন, কৃপণ হয় বলবেন তো একার্তা মানে কৃপণতা, আর নইলে বলবেন কার্পণ্য। কনসেপ্ট ক্লিয়ার? কিন্তু আপনি যদি বলেন কার্পণ্যতা তখন হবে ভুল, কারণ নয় জফলাও দিয়েছেন আবার তো একার্তাও দিয়েছেন। সো একই সাথে দুটো নিয়ম ফলো করা যাবে না, যে কোনো একটা ফলো করতে হবে। ওকে, এরপর দেখেন চপল, এখন আপনি যদি বলেন চপলতা, রাইট, যদি বলেন চাপল্য অর্থাৎ অ আছে আ বসিয়েছেন, এই আদিস্বর বৃদ্ধি করেছেন, তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন চাপল্যতা বা চপল্য তখন এটা ভুল। ওকে, এরপর দেখেন চঞ্চল, চঞ্চলতা, রাইট, কোনো সমস্যা নাই। চাঞ্চল্য, এটাও রাইট, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলবেন চঞ্চল্য বা চাঞ্চল্যতা তখন ভুল। ওকে ফাইন, এরপর দেখেন বহুল, বহুলতা, রাইট। বাহুল্য, এটাও রাইট, কিন্তু যখন বলবেন বাহুল্যতা তখন এটা হবে ভুল। ওকে, এরপর দেখেন দরিদ্র, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্যাচের বানান দরিদ্র, এবং খেয়াল রাখেন দরিদ্র বানানে কোনো জফলা নেই, দরিদ্র বানানে জফলা নেই, এটা অ্যাডজেক্টিভ বিশেষণ। কিন্তু যখন আমি এটার সাথে নাউন করার চেষ্টা করব, দুইটা ওয়েতে করতে পারি। এক, তা যুক্ত করে, যদি তা যুক্ত করি তাহলে আর কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট দরিদ্র ওয়ার্ডটার সাথে আমরা তা যুক্ত করে দিব, অর্থাৎ দরিদ্রতা, এটা কারেক্ট। আর যদি আপনি তয়কার্তা যুক্ত না করে জফলা যুক্ত করতে চান সেটাও হবে, কিন্তু দটাকে তখন দা বলতে হবে, অর্থাৎ দারিদ্র, এটাও রাইট। অর্থাৎ দয়কার দা, রয় রস্যিকার, দয় রফলা জফলা, দুটোই রাইট। ওকে, কিন্তু আমরা অনেক সময় ভুল বানান করি এই দারিদ্রতা এভাবে লিখে, অর্থাৎ দারিদ্র তো লিখছি, আকারও দিছি, জফলা রফলাও দিছি, আবার তয়কার্তাও লিখি, মানে দুটোই ফলো করি, এটা ভুল। আবার দরিদ্র বানানে আমরা জফলা দিই রফলা দিই, কিন্তু আকার দিই না, আমরা জানি জফলা দিলে আকার দিতে হবে, সো আকার দিই না, সো এই জন্য এটা ভুল। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, এরপর দেখেন দিন, এই দিন মানে কিন্তু ইসলামের যে দিন সেই দিন না, এই দিন মানে গরিব লোক, মানে দিন দুঃখী অসহায় তারা। ওকে ফাইন, তাহলে দিন, এখন এটাকে যদি আপনি দীনতা বলেন তাও হবে, দৈন্য বলেন তাও হবে, কিন্তু যদি বলেন দৈন্যতা সেটাই হচ্ছে ভুল। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, তো এই যে আমরা নিয়মগুলো শিখলাম, এটারও একটা ব্যতিক্রম আছে। আচ্ছা, তাহলে ব্যতিক্রম কি আছে আমরা একটু দেখি। ব্যতিক্রমের তিনটি শব্দ রয়েছে। ওকে, তিনটা শব্দ কি? একটা হচ্ছে যোগ্য, একটা হচ্ছে দুর্লঙ্ঘ, একটা হচ্ছে দুর্লক্ষ। অ্যাকচুয়ালি এটা ব্যতিক্রম না, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করতে পারে, সেই জন্য ব্যতিক্রম হিসেবে আলাদা করে দেখিয়েছি। ব্যাপারটা হচ্ছে যোগ্য, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, বিশেষণ, যেমন সে অনেক যোগ্য, ঠিক আছে, যোগ্য পাত্র, যোগ্য লোক, তাহলে যোগ্য এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। এখন যখন এটাকে নাউন করতে যাবেন সাথে তা প্রত্যয় যুক্ত করতে হবে। এখন আপনার কাছে মাথায় আসতে পারে, ভাইয়া এখানে তো তাহলে জফলাও যুক্ত হইলো, মানে তয়কার্তাও যুক্ত হলো, এটা কেন হইলো? ওকে ফাইন, ব্যাপারটা হচ্ছে এখানে জফলাও যুক্ত হয় নাই রে বাবা, এখানে মূল শব্দটা যোগ, তার সাথে জফলা যুক্ত করছেন, ব্যাপারটা কিন্তু তা না, মূল শব্দটাই হচ্ছে যোগ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা মূল শব্দটাই হচ্ছে যোগ্য। ওকে, সেই জন্য যোগ্য, যোগ্যতা, এটা কিন্তু কোনো যোগ্য জফলা যুক্ত করেছেন, যুক্ত করে নাউন করেছেন, ব্যাপারটা এরকম না। কনসেপ্ট ক্লিয়ার? এই কারণে তো একার্ত যুক্ত হয়েছে, এটা এখানে পরিবর্তন হবে না। ওকে, এবার দেখেন দুর্লঙ্ঘ, একই কারণ, দুর্লঙ্ঘতা মানে বিশেষণ ছিল বিশেষ্য হয়েছে, দুর্লক্ষ বিশেষণ ছিল দুর্লক্ষতা বিশেষণ হয়েছে, মানে আলটিমেটলি এই বানানগুলোর ক্ষেত্রে লাস্টে জফলা আছে দেখে এরপরে যখন তা যুক্ত হবে তখন অনেক স্টুডেন্ট চিন্তা করতে পারে এইসব জায়গায় যদি জফলা আর তো একার্তা ভুল হয় তাহলে এইসব জায়গায় এই তিনটার ক্ষেত্রে জফলা আর তা রাইট কেন? বিকজ এখানে মূল শব্দের মধ্যে জফলা ছিল না, জফলা দিয়ে এটাকে নাউন করা হয়েছে, তারপরে আবার তা যুক্ত করেছেন, অর্থাৎ দুইবার নাউন করেছেন, কিন্তু এখানে মূল শব্দের শেষেই জফলা ছিল। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের বাংলা বানানের নিয়মের যে আদিস্বরের বৃদ্ধি সংক্রান্ত আলোচনা, তা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। তারপরও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকবো। আর যাবার আগে একটা কথা সবসময় বলে থাকি, আমাদের এই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য ব্যাকরণকে সহজভাবে সবার মাঝে ছড়িয়ে দেয়া, তবে তা আমার একার পক্ষে অবশ্যই অসম্ভব একটি ব্যাপার, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং বন্ধু মহলের মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওগুলোকে। ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।